তো সাথী ও বন্ধুগণ, ওগো আমার ভারতবাসী, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে জমিয়ত উলামা-এর একজন কর্মী হিসাবে, মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে, সিপিডিআর হিউম্যান রাইটস কমিশনের একজন কর্মী হিসাবে আমি ওগো ভারতবাসী, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তাই ভারতবর্ষের মানচিত্র রক্ষার স্বার্থে, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করার স্বার্থে, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার স্বার্থে, ভারতবর্ষের মিলনতীতি রক্ষার স্বার্থে আমি ভারতবাসীর কাছে আবেদন করব, বাংলাদেশের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশের নূতন করে স্বাধীনতা সংগ্রামী কীভাবে করতে হয় স্বাধীন করে তারা দেখিয়ে দিয়েছে। নূতন করে গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে হিটলার সরকার, হিটলার অপদার্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুরি করে বিমানবন্দর থেকে পালাতে বাধ্য হয়েছে। তাহলে বাংলাদেশে 1000 মানুষ বলি হয়েছে, বাংলাদেশে 1000 তরুণ তুর্কিরা তারা রক্ত দিয়েছে, পুলিশের জুলুমে কয়েক শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে, দোকান ধ্বংস হয়েছে। আজ সেই সন্ত্রাসবাদী পুলিশ তারা স্যালেন্ডার হয়ে গেছে, তারা দোষ স্বীকার করে নিয়েছে, তারা নীরবতা পালন করছে, তারা ভুল স্বীকার করেছে। আর বাংলাদেশের হিটলার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চুরি করে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এখান থেকে আমি বাংলা সহ গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে অনুরোধ রাখব, বাংলাদেশ আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছে। এই ভারতবর্ষে অতীতে ইতিহাস আছে যে ইংরেজদের তাড়ানোর জন্য লাখো লাখো মানুষের রক্ত এবং জীবন গিয়েছে, লাখো লাখো মানুষের বলিদান হয়েছে, লাখো লাখো মা বোনেদের চুরি শাঁখা সিঁদুর মুছেছে, তবে 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল। তাই ভারতবর্ষে নূতন করে গণতন্ত্রকে রক্ষার স্বার্থে, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য একদিকে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী, আর একদিকে স্বজন পচনকারী, অত্যাচারী এবং গণতন্ত্রকে হত্যাকারী মমতা ব্যানার্জির সরকারকে যদি আমরা সরাতে পারি, তাহলে ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা হবে, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হবে, ভারতবর্ষের সংবিধান রক্ষা হবে। আজকে পুলিশ এবং গুন্ডা এবং রাজনৈতিক হিংসায় প্রতিনিয়ত খুন হচ্ছে, প্রতিনিয়ত তারা জিনিসপত্রের দাম লাফিয়ে বাড়ছে। রাজনৈতিক ক্যান্সার কী রোগ, তার থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর এই হিংসার বিষ ছড়াচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি। এই দুজনার দ্বারা আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, হাহা করে বেকার সংখ্যা বাড়ছে, আর তাদের নেতাদের কোটিপতি হচ্ছে। প্রত্যেকটা এমএলএ এমপির জন্য পেছনে প্রায় শত শত তাদের নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে, আর তাদের বাড়িতে টাকার বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে, আর গরিব মানুষ, সাধারণ মানুষ কষ্ট করে পড়াশোনা শিখে শিক্ষিত ছেলে মেয়েরা বেকার হয়ে থাকছে। আর নেতাদের নিরাপত্তার জন্য গাড়ি বাড়ি অনেক কিছু হচ্ছে। আমি এই জায়গা দাঁড়িয়ে গোটা ভারতবাসীর কাছে অনুরোধ রাখবো, এই রাজনৈতিক নেতারা অর্থ ক্ষমতার গদির লোভের জন্যে মানুষের কুকুরের মতো মনে করছে। সেই জায়গা দাঁড়িয়ে আনিস খান থেকে শুরু করে আর আবু সিদ্দিক থেকে শুরু করে এরম হাজার হাজার দলিত, আদিবাসী এবং হিন্দু মুসলমানের ছেলেমেয়েরা প্রতিনিয়ত জীবন যাচ্ছে। তাই আগামী 7 তারিখে যারা আনিস খান সহ এবং আবু সিদ্দিকের ন্যায় ইনসাফের ডাক দিয়েছে, রাজনীতির সাথে তাদের সম্পর্ক নেই, আমি এখন আইএসএফ করি না, তারপরেও বলবো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলি সামাজিক সংগঠন, গণসংগঠন আছে, যতগুলো বুদ্ধিজীবী সংগঠন আছে, প্রত্যেকের কাছে করজোড়ে আবেদন করব, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। বাংলাদেশের তরুণ তুর্কি ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছে কিভাবে গণ আন্দোলন করে গণতন্ত্র ফেরাতে হয়। বাংলাদেশের তরুণ তুর্কিরা 1000 মানুষের রক্ত দিয়ে তবে আমাদের সমাজকে শিখিয়ে দিয়েছে কিভাবে হিটলার এবং সন্ত্রাসবাদী ক্ষমতাসীন সরকারকে দেশ ছাড়া পালাতে বাধ্য করে। ফলে আমরা যদি পশ্চিমবঙ্গে প্রায় 10.5 কোটি 11 কোটি মানুষের বসবাস, এখানে আমরা যদি কমসে কম 6 কোটি মানুষ সংগঠিত হতে পারি, যদি আগামী 7 তারিখে যারা এই আবু সিদ্দিক সহ একাধিক খুনের অত্যাচারে যাদের জীবন গেছে, তাদের প্রাণ রক্ষার, তাদের বাড়ির ন্যায় ইনসাফ পাওয়ার জন্য, তাদের আত্মার শান্তির কামনার জন্য যদি এই আন্দোলনকে শক্তিশালী করতে পারে, একদিকে নরেন্দ্র মোদী ঠকঠক করে কেঁপে মানুষ অধিকার পাবে, একদিকে মমতা ব্যানার্জি তার ভুলটা বুঝতে পেরেছে, নতুন করে সংশোধন হলে আর কোনো মায়ের কোল খালি হবে না, আর রাজনৈতিক হিংসা হবে না, ভোটে লুট হবে না। যদি বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে হয়, গোটা দেশের রক্ষা করতে হয়, হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলে একই ট্রেনে একই বাসে যাই, একই স্কুলে একই দোকানে আমরা কেনাকাটি করি, আমাদের সেই ঐতিহ্য যদি রক্ষা করতে হয়, এই রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য, এই আরএসএসের হিংসা বন্ধ করার জন্য, এই আরএসএসের পরিচালিত তৃণমূল এবং বিজেপিকে রুখে নূতন বিকল্প গণতন্ত্রকে রক্ষার জন্য 7 তারিখের এই গণমিছিল, গণ আন্দোলনে সকলের উপস্থিত হওয়া দরকার বলে আমি মনে করছি। আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আপনারা ভয় করবেন না পুলিশ দেখে, আপনারা ভয় করবেন না দলের গুন্ডা দেখে, আপনারা ভয় করবেন না প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থেকে, কারণ বাংলাদেশ থেকে শিক্ষা নিন। এই শিক্ষাকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে আগামী 7 তারিখে আবু সিদ্দিক সহ আনিস খান সহ একাধিক মানুষের যে প্রাণ গিয়েছে পুলিশের গণহত্যা, পুলিশের অত্যাচারে এবং রাজনৈতিক হিংসায়, তার বদলা নেওয়ার জন্য, তাদের পরিবার ন্যায় ইনসাফ পাওয়ার জন্য
এই মহা মিছিলে আপনারা দলে দলে যোগদান করুন। প্রত্যেকটা সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করব, প্রত্যেকটা বুদ্ধিজীবী সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক হিংসা সরিয়ে রেখে আগিয়ে যদি আমরা আসতে পারি, হিটলার হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছে, তেমন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি এদের যে কোটি কোটি টাকার যে দুর্নীতি, এরা যে ফাঁসিবাদী সন্ত্রাসবাদী স্বজন পোষণকারী সরকার, তা যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে দ্বিতীয় মায়ের কোল শূন্য হবে না, দ্বিতীয় পুলিশের অত্যাচার আর সহ্য করতে হবে না, দ্বিতীয়বার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ নিয়ে চলতে হবে না, দ্বিতীয় গুন্ডা এবং অত্যাচারীদের দেখে আমাদের ভয়তে ঠকঠক করে কাঁপতে হবে না। এই আহ্বান আমি বাংলার মানুষের কাছে বলবো। আপনারা জাগুন, আপনারা জাগুন, আপনাদের চেতনা ফেরুন। আগামী 7 তারিখে দলে দলে যোগ দিয়ে ওই মহা মিছিলে আত্মার শান্তির কামনা করে প্রত্যেকটা খুনি অপরাধীদের জঘন্য শাস্তির দাবিতে এবং যারা নিহত পরিবার, প্রত্যেকের পরিবারের ন্যায় ইনসাফ পাওয়ার আবেদনে আপনারা এই মিছিলে যোগ দিন। এই আহ্বান আমি প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে রাখছি। আমি হোসেন গাজী, একজন মানবাধিকার কর্মী এবং দেশ বাঁচাও সামাজিক কমিটির সম্পাদক হিসাবে। ধন্যবাদ। আরেকটি কথা বলি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে নাকি পালিয়ে আসছে এই মুহূর্তে ইন্ডিয়ায়। আমাদের ভারতের সরকার যদি এই অপদার্থ প্রধানমন্ত্রীর ঠাঁই দেয়, এর বিরুদ্ধে গোটা দেশ জুড়ে যেন গণ আন্দোলন আবার শুরু হয়, এই আবেদন আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে রাখলাম। ধন্যবাদ।